আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। ভারতকে সুবিধা দেয়া ৩ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ লতিফ সিদ্দিকী সহ ১৬ জনের বিরুদ্ধে। AQLI এর প্রতিবেদন, বায়ু দূষণে বাংলাদেশিদের আয়ু কমছে ৫.৫ বছর করে। যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হলো ১৫ বাংলাদেশিকে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ইতিহাসের রেকর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হল আগের নামে ফিরছে। ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৬৫ জন। দর্শক, শুনছিলেন খবরের শিরোনাম, এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারতের সীমান্ত লাগোয়া ৩টি স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তার মধ্যে ২টি বন্দরই পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া। এছাড়া আরও একটি বন্দরের কার্যক্রম আপাতত স্থগিত করেছে ঢাকা। পরবর্তী সময়ে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বন্দরগুলোকে নিষ্ক্রিয় বলে উল্লেখ করা হয়েছে। এই বন্দরগুলো শুধু ভারতকে সুবিধা দেওয়ার জন্য চালু রাখা হয়েছিল। বাংলাদেশ সরকারের নিযুক্ত একটি কমিটি ১০ মাস আগে এই বন্দরগুলোকে অকার্যকর এবং অলাভজনক বলে মন্তব্য করে। তার ভিত্তিতে এতদিনে পদক্ষেপ নেওয়া হলো। সরকারের খরচ বাঁচাতেই এই সিদ্ধান্ত। রংপুরের নীলফামারীতে চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেয়া হচ্ছে। এছাড়া হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করা হচ্ছে। চিলাহাটি বন্দরটি কোচবিহারের হলদিবাড়ি লাগোয়া এবং দৌলতগঞ্জ নদিয়ার মাঝদিয়া লাগোয়া। মিজোরাম বন্দরের কাছে তেগামুখ স্থলবন্দর। ত্রিপুরার কাছে রয়েছে বাল্লা বন্দর। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্দরগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির তরফ থেকে আগেই বন্দরগুলো বন্ধের সুপারিশ করা হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের অধিকাংশ স্থলবন্দরই নিষ্ক্রিয়। দ্বিতীয় হচ্ছে ৩টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩টি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই ৩টি স্থলবন্দর হচ্ছে চিলাহাটি, দৌলতগঞ্জ, তেগামুখ স্থলবন্দর। এই ৩টা বন্ধ, এটা শাটডাউন হয়ে যাবে। আর একটার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে। এই বিষয়ে ডিসিশন এসছে। তো এই 4টা বন্ধ হবে। এটা নিয়ে একটা ক্যাবিনেট কমিটি এটা কাজ করেছিলেন। এটা নিয়ে কেননা অনেকগুলো স্থলবন্দর আছে, অনেকগুলোর কোনো কাজ হয় না, ইনফ্রাস্ট্রাকচারও নাই, এবং সেটা এই স্থলবন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক ট্যাক্স পেয়ারসের মানি খরচ হয়। তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজার, এবং একটির মানে বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আরও 4টি আছে, তো এটা নিয়ে পরবর্তীতে আরও আলাপ আলোচনা হবে। নিষ্ক্রিয় স্থলবন্দরের বিষয়ে পূর্বতন শেখ হাসিনা সরকারকে নাম না করে খোঁচা দিয়ে শফিকুল আলম বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় সীমান্ত এলাকায় স্থলবন্দরের অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে সেখানে প্রত্যাশিত বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠেনি। ফলে এগুলো অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। যে বন্দরগুলো বন্ধ করে দেয়া হচ্ছে, বাণিজ্যিক লেনদেন চালানোর প্রয়োজনীয় অবকাঠামোই সেখানে নেই বলে দাবি করেছে ডক্টর ইউনূসের সরকার। একমাত্র হবিগঞ্জের স্থলবন্দরটি অবকাঠামো নির্মাণ করা হয়েছিল। স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একাধিক পণ্যের লেনদেন চলে। ভারতের রপ্তানির পাশাপাশি নেপাল বা ভুটানে পণ্য পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ এই স্থলবন্দর ব্যবহার করে থাকে। চলতি বছরের মে মাসে ভারত সরকার স্থলপথে বাংলাদেশের বিভিন্ন পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করে। বলা হয়, বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতা, কাঠের আসবাবের মতো পণ্যগুলো স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার। এটিও তারই একটি অংশ।
অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোল টেবিল বৈঠক থেকে তাদের আটক করা হয়। শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে করা একটি এজাহারে এসব তথ্য জানানো হয়েছে। এজাহারে বলা হয়, শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে গিয়ে সেখানে বক্তব্যরত ব্যক্তি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৫ আগস্ট মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যার উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঠেকানো। সেই সংগঠনের পক্ষ থেকেই এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে উপস্থিত লোকজনের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারে আসলে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্রচারণামূলক বক্তব্য দিচ্ছিলেন। তার এই বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে লোকজন তাদের ঘিরে ধরে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে আরও ফোর্স ডেকে পাঠায়। তাদের সহায়তায় পুলিশ লতিফ সিদ্দিকী সহ আরও ১৫ জনকে আটক করে। বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু কমে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে। বৃহস্পতিবার এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স বা AQLI ২০২৫ বার্ষিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে বাংলাদেশে বায়ু দূষণের মাত্রা বহুগুণ বেশি। দেশের ১৬ কোটি ৬৮ লাখ মানুষই এমন এলাকায় বাস করছে যেখানে বাতাস মারাত্মকভাবে দূষিত। এমনকি দেশের সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ৭ গুণ বেশি দূষণ রয়েছে। AQLI এর প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণ প্রত্যেক বাংলাদেশী জীবন থেকে গড়ে ৫.৫ বছর করে কেড়ে নিচ্ছে। ১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে সূক্ষ্ম ধূলিকণার ঘনত্ব বেড়েছে ৬৬%-এরও বেশি। এর ফলে গড় আয়ু থেকে আরও ২.৪ বছর কমে গেছে। প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামের মতো জনবহুল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকার মানুষের গড় আয়ু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে পৌঁছালে প্রায় ৬.৯ বছর বেড়ে যেত। গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের মতো জেলাগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে পৌঁছাতে পারলে গড় আয়ু বাড়বে ৬ বছরেরও বেশি। AQLI বলছে, ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও নীতি ও পদক্ষেপ এখনো খুবই দুর্বল। ঢাকার আশেপাশে ইটভাটা দীর্ঘদিন ধরেই দূষণের প্রধান উৎস। এছাড়া পুরনো বাস ট্রাক থেকে নির্গত কালো ধোঁয়া ও শিল্প কলকারখানার অযাচিত নির্গমন দূষণকে আরও ঘনীভূত করছে। শুধু দেশীয় উৎসেই নয়, প্রতিবেশী দেশ থেকে মৌসুমি ধোঁয়াশাও যুক্ত হচ্ছে। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ এনে ১৫ বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার দুপুর ২:১০ একটি বিশেষ চার্টার ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে ইসলামাবাদ হয়ে শুক্রবার ঢাকায় পৌঁছে। মিশনের একটি সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কনসুলার শাখা এসব অবৈধ অভিবাসীর দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ট্রাভেল পারমিট ইস্যু করেছিল। যারা দেশে ফিরে এসেছে তাদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউ মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারী। বাংলাদেশ মিশন লন্ডনের পক্ষ থেকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো এক অতীব জরুরি চিঠিতে জানানো হয়, যুক্তরাজ্য থেকে যে ১৫ জন ফেরত আসছেন তাদের মধ্যে ৬ জনের পাসপোর্ট রয়েছে বিধায় কোনো প্রকার সাক্ষাৎকার গ্রহণের প্রয়োজন হয়নি। ওই ৬ জনের মধ্যে ৩ জনের বৈধ পাসপোর্ট রয়েছে বিধায় তাদের বাংলাদেশে ফেরত আসতে ট্রাভেল পারমিটের প্রয়োজন নেই এবং বাকি ৩ জনের বৈধ পাসপোর্ট না থাকায় তাদের অনুকূলে স্বাক্ষরিত SOP অনুযায়ী ট্রাভেল পারমিট প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৯ জনের পাসপোর্ট না থাকায় তাদের বিভিন্ন সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তার মাধ্যমে ইন্টারভিউ গ্রহণ করে জাতীয়তা বা পরিচয়পত্র নিশ্চিত হবার পর ট্রাভেল পারমিট প্রদান করা হয়। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে একদিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় কন্টেইনার হ্যান্ডলিং ছাড়িয়েছে ৫,০০০ TEUs। এর আগে গত ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের NCT ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করে CDDL। দায়িত্ব গ্রহণের পর থেকে
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সিডিডিএল এর কর্মকর্তা ও সদস্যরা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রেজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেড সহ গেটগুলোয় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় পূর্বের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং ত্বরান্বিত হয়। পূর্বে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাগুলো নিরসনে সিডিডিএল এর অধীনে কর্মকর্তা ও সদস্যরা অধিক দক্ষ ভূমিকা পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে আবার শেখ মুজিবুর রহমান হল নামকরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের আবেদন এবং হল প্রশাসনের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। এখন চূড়ান্ত রেজলিউশনের অপেক্ষায় রয়েছে হল প্রশাসন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, গত সোমবার সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি সিন্ডিকেটের পর একটি চূড়ান্ত আলোচনা হয় এবং সেই আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, যেহেতু সিন্ডিকেটে বিষয়টি নিয়ে ভালোভাবে আলোচনা হয়েছে তাই এটি পরিবর্তন করা হবে। এখন শুধু চূড়ান্ত রেজলিউশনের অপেক্ষা। রেজলিউশন হলে নাম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল এবং বিষয়টি ভালোভাবে আলোচনা হয়। সংশ্লিষ্ট এজেন্ডায় বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই হলের নাম শেখ মুজিবুর রহমান নামকরণ করার বিষয় হলের প্রাধ্যক্ষ মহোদয়ের পত্র বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, হলটি শিক্ষার্থীরা গত 22 জানুয়ারি 2025 তারিখে হলের নাম সংশোধনের আবেদন করেন এবং আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকেরাও ওই প্রস্তাবে সমর্থন দেন। জানা গেছে 1988 সালে প্রতিষ্ঠিত এই হলে শুরুতে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 2013 সালে জাতির জনক শব্দ দুটি সংযুক্ত করে হলটির নামকরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 165 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলিতে 71 জন, ঢাকা বিভাগে 16 জন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে 39 জন করে রোগী ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত 118 জনের মৃত্যু হয়েছে। দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।